রাতের শেষ ট্রেন, শুধু এই কথাটা শুনলেই কেমন গা ছমছম করে, তাই না? কিছু গল্প আছে বুঝলেন, যেগুলো দিনের আলোয় বলা যায় না। এগুলো রাতের গল্প, ফিস করে বলার মতো। আর আজ আমরা ঠিক তেমনই একটা গল্পের গভীরে ডুব দেব। একটা কিংবদন্তি, যেটা আজও শিয়ালদহ বনগা লাইনের অন্ধকারে ঘুরে বেড়ায়। শেষ বনগা লোকালের গল্প। একবার ভাবুন তো, আপনার রোজকার একটা সাধারণ ট্রেন যাত্রা হঠাৎ করেই যদি সেটা একটা দুঃস্বপ্নে বদলে যায়। মানে এমন এক দুঃস্বপ্ন যা থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। এই শেষ ট্রেনটা ঠিক এমনই একটা রহস্য লুকিয়ে রেখেছে, যা কিনা বাস্তব আর কল্পনার মাঝের ওই পাতলা পর্দাটাকে ছিঁড়ে ফেলে। তো এই গল্পের কেন্দ্রে আছে অর্ণব নামের এক সাধারণ ছেলে, আর তার নেওয়া একটা খুব সাধারণ সিদ্ধান্ত। কিন্তু সে কি জানতো যে তার ওই ছোট্ট একটা সিদ্ধান্তই আসলে কোনো সিদ্ধান্ত ছিল না, ছিল তার ভাগ্যের দিকে এগিয়ে যাওয়া এক পা। সময়টা ছিল রাত প্রায় 11টা। শিয়ালদহ স্টেশন তখন প্রায় ফাঁকা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শেষ বনগা লোকাল। অর্ণব চাকরির পরীক্ষা দিয়ে ফিরছিল। ওর মাসিমেশো কত করে বলল, বাবা রাতটা থেকে যা, কিন্তু না, অসুস্থ বাবা মায়ের জন্য ওর মনটা কেমন করছিল। তাই সব বারণ অগ্রাহ্য করে প্রায় দৌড়ে গিয়েই ট্রেনটা ধরে ফেলল। ও কি তখন জানতো এই সিদ্ধান্তটা আসলে ওর ছিলই না? এটা ছিল নিয়তির লেখা এক ভয়ঙ্কর চিত্রনাট্য। ট্রেনের ভেতরে ঢুকে অর্ণব দেখল কামরাটা কেমন অদ্ভুতভাবে ফাঁকা। সিটগুলো সব পুরনো, ছেঁড়া ফাটা। আবছা আলো জ্বলছে, আর জানলার বাইরে কিচ্ছু নেই, শুধু নিকোষ কালো অন্ধকার। ভেতরে একটা ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু সেটা ঠিক শীতের ঠান্ডা নয়, কেমন যেন একটা অন্যরকম শিরশিরানি। যেন এক ভয়ঙ্কর নাটকের জন্য খুব সাধারণ একটা মঞ্চ তৈরি করা হয়েছে। এই দমবন্ধ করা নীরবতার মধ্যেই অর্ণবের সাথে আলাপ হলো এক বৃদ্ধ ভদ্রলোকের। আর তার জীবনের গল্পটাই, সেটাই ছিল এই রাতের সব ভৌতিক ঘটনার উৎস। অর্ণবের ঠিক উল্টো দিকে বসেছিলেন ভদ্রলোক। তিনিই প্রথম কথা বললেন। কথার ফাঁকে খুব বিষণ্ণ গলায় বলে উঠলেন, জানেন, আমারও আপনার মতো বয়সের একটা ছেলে ছিল। তারপর একটু থেমে বললেন, এই লাইনে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে ও আমাকে ছেড়ে চলে গেছে। আর ঠিক যখন তিনি কথাটা শেষ করলেন, মনেগুলো অনেক দূর থেকে একটা ট্রেনের খুব ক্ষীণ, কেমন যেন ভৌতিক একটা হুইসেলের শব্দ ভেসে এলো, কামরার নিস্তব্ধতাটা চিরে দিয়ে। ভদ্রলোক বলেই চললেন তার দুঃখের কথা। একমাত্র ছেলেকে হারানোর পর তার স্ত্রীও শোকে একেবারে পাথর হয়ে যান। এই শোকের বোঝাটা তিনি আর বইতে পারেননি। শেষ পর্যন্ত তিনিও ভদ্রলোককে ছেড়ে চলে যান। ভাবুন একবার, এই বিশাল পৃথিবীতে মানুষটা একেবারে একা হয়ে গেলেন। শেষে সেই অসহ্য একাকিত্ব থেকে মুক্তি পেতে তিনিও একদিন ওই একই রেল লাইনে নিজের জীবনটা শেষ করে দেন। কথাটা শুনে অর্ণবের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ও বুঝতে পারল এই মানুষটা শুধু একটা গল্প বলছে না, এই মানুষটা নিজেই সেই গল্পের একটা অতৃপ্ত অংশ। পরে স্টেশন আসতে বৃদ্ধ উঠে পড়লেন নামার জন্য, কিন্তু দরজার কাছে গিয়ে হঠাৎ অর্ণবের দিকে ঘুরলেন। তার চোখের দৃষ্টিটা খুব অদ্ভুত ছিল। বললেন, বাবা সাবধানে বাড়ি ফিরো। তার গলার স্বরে সাবধানতা থেকে বেশি ছিল কেমন যেন একটা শীতল মায়া। ব্যাস, তিনি নেমে গেলেন। কামরাটা এখন অর্ণব একদম একা। একটু পর মায়ের কথা মনে পড়তে অর্ণব ফোনটা বের করলো, একটা ফোন করবে বলে। কিন্তু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ওর বুকের ভেতরটা ধরাস করে উঠল। ফোনে কোনো নেটওয়ার্ক নেই, একটাও বার দেখা যাচ্ছে না। এটা কিন্তু শুধু একটা সাধারণ নেটওয়ার্কের সমস্যা ছিল না, এটা ছিল একটা অদৃশ্য দেওয়াল, যা ওকে বাস্তব জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিচ্ছিল। আর ঠিক এরপর থেকেই অর্ণবের মনের অস্বস্তিটা ধীরে ধীরে আতঙ্কে বদলে যেতে শুরু করল। ওর চারপাশের চেনা জগৎটায় একটু একটু করে একটা জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হচ্ছিল। হঠাৎ ঘোষণাটা হলো, পরবর্তী স্টেশন শ্মশানঘাট। অর্ণবের মাথা কাজ করা বন্ধ করে দিল। এই রুটে তো শ্মশানঘাট মানে তো কোনো স্টেশন নেই। এই ঘোষণার পর অর্ণবের ভয়টা একটা অন্য মাত্রা পেল। ও এবার বুঝতে পারছিল এই যা কিছু হচ্ছে এর পেছনে একটা কারণ আছে, এক ভয়াবহ মর্মান্তিক কারণ। আর তখনই সেই বৃদ্ধ ভদ্রলোক আবার কামরায় ঢুকলেন, কিন্তু এবার তার মুখটাও বাকিদের মতোই বিকৃত আর ভয়ঙ্কর। তিনি সোজা অর্ণবের সামনে এসে দাঁড়ালেন, এই অভিশাপের আসল গল্পটা বলার জন্য। বৃদ্ধের সেই ভয়ঙ্কর মুখ থেকে বেরিয়ে এলো আসল সত্যিটা। তিনি বললেন যে দুর্ঘটনার দিন রেল লাইনের একটা জায়গায় মারাত্মক ফাটল ধরেছিল। এটা কর্তৃপক্ষের গাফিলতি ছিল। তাদের বারবার জানানো হয়েছিল, কিন্তু তারা কোনো ব্যবস্থাই নেয়নি। কারণ লাইন সারানোর খরচের থেকে সাধারণ যাত্রীদের জীবনের দাম তাদের কাছে অনেক কম ছিল। তাহলে বুঝলেন তো, কিছু মানুষের অবহেলা আর কিছু মানুষের লোভের বলি হয়েছিল এই নিরীহ মানুষগুলো। ওই দুর্ঘটনায় ট্রেনে থাকা একজনও বাঁচেনি,
আর তাদের সেই অতৃপ্ত আত্মারা আজও তাদের শেষ যাত্রার পথে প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরে বেড়ায়। অর্ণব তখন প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করে কাঁদছে। ঠিক সেই সময় একটা প্রেতাত্মা ওর কানের কাছে মুখ নিয়ে এলো। বরফের মতো ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, তুই এমন একটা ট্রেনে উঠেছিস যেখান থেকে নামার একটাই স্টেশন, শ্মশানঘাট। অর্ণব বুঝে গেল সব শেষ। এই ভৌতিক যাত্রা থেকে তার আর মুক্তি নেই। কিন্তু গল্পের শেষটা এখানেই নয়, বরং এর পর যা হলো তা আরও বেশি রহস্যময়। চলুন দেখি কিভাবে এই ঘটনাটা একটা চিরকালীন শহরে কিংবদন্তিতে পরিণত হলো। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? পরের দিনের খবরের কাগজে পরিষ্কার লেখা ছিল যে যান্ত্রিক গোলযোগের জন্য গতরাতের শেষ বনগা লোকালটা বাতিল করা হয়েছিল। মানে সরকারিভাবে ট্রেনটা সেদিন চলেইনি। অথচ লাইনের পাশের গ্রামের কিছু লোক আজও কসম খেয়ে বলেন তারা ঠিক সময়ে একটা ঘুটঘুটে অন্ধকার একদম যাত্রীহীন ট্রেনকে নিঃশব্দে চলে যেতে দেখেছেন। লোকে বলে সেই অভিশপ্ত ট্রেনটা নাকি আজও তার যাত্রা চালিয়ে যাচ্ছে, প্রতি রাতে, অনন্তকাল ধরে। ট্রেনটা কি খালি যায়, নাকি অর্ণবের মতো আরও কোনো দুর্ভাগা যাত্রীকে তাদের শেষ স্টেশন শ্মশান ঘাটে পৌঁছে দিতে যায়? এই রহস্যের সমাধান আর কোনোদিনও হয়নি। তাহলে এবার প্রশ্নটা তাদের জন্য, যারা গভীর রাতে একা ভ্রমণ করেন। যদি কখনো দেখেন আপনার চারপাশের জগৎটা একটু একটু করে কেমন যেন বদলে যাচ্ছে, যখন বাস্তব আর পরবাস্তবের মধ্যেকার ওই সীমারেখাটা ঝাপসা হয়ে আসছে, তখন আপনি কি করবেন? নিজের চোখকে বিশ্বাস করবেন, নাকি মেনে নেবেন যে আপনিও আসলে শেষ বনগা লোকালেরই একজন যাত্রী হয়ে গিয়েছেন? বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।